একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 ওএমআর মূল মামলা অর্থাৎ শান্তনু সিট বা বাবলু পাল মামলা নামে যেটা পরিচিত, সেই মামলার বর্তমান অবস্থা কি, কোন পর্যায়ে মামলাটি আছে এবং পরবর্তী যে শুনানি হবে সেটা সম্ভাব্য কোন বেঞ্চে শুনানি হতে চলেছে, পরিষ্কার ব্যাপারটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। অনেকেই বিভিন্ন ভিডিওতে আমাদের কমেন্ট করছেন যে ওএমআর মূল মামলার বর্তমান অবস্থা কি। আমরা বিভিন্ন আইনজীবীর সাথেও কথা বলেছি যারা এই মামলার সাথে যুক্ত আছেন, এবং তাদের যে মতামত সেটাও আমরা শেয়ার করব, এবং তার সাথে কেস ডিটেলস দেখাবো। একদম আগের অর্ডার কপি, লাস্ট যে অর্ডার কপিটা অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা যে অর্ডারটা দিয়েছিলেন সেখানে কি লেখা ছিল, পুরো ডিটেলস সহকারে ভিডিওটি হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো, তাহলে মিস হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে পারেন। তো আমরা অফিসিয়াল সাইটে চলে এসেছি, অনারেবল হাইকোর্টের অফিসিয়াল সাইটে। একটা জিনিস দেখাই, মামলাটি 23শে মে এখানে নেক্সট হিয়ারিং ডেট শো করছে, এটা পুরনো শো করছে, এটা আপডেট হয়নি। এবং তার সাথে দেখতে পাচ্ছেন পিটিশনার নেম শান্তনু সিট অ্যান্ড আদার্স, তার সাথে যে আইএ বা কম্পিউটার অ্যাপ্লিকেশান ফাইলগুলো আছে ক্যান, সেইগুলো কিন্তু এখানে শো করছে। লাস্ট যে ক্যান ফাইল হয়েছে দেখতে পাচ্ছেন সেটা 16/6/2025। পেন্ডিং আছে এখনো, পেন্ডিং বলতে এগুলো জাস্ট ক্যান ফাইল হয়েছে বলতে পারেন। লিঙ্ক কেসগুলো দেওয়া আছে এর সাথে, এবং তার সাথে হিস্ট্রি অফ কেস হিয়ারিং, এটা কিন্তু খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ছিল 2022 সালের মামলা এটা, এবং তারপর এই মামলাটি তৎকালীন অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে যায়, এবং তারপর এই মামলাটি আরও একটি অন্য বেঞ্চে গিয়েছিল, এবং তারপর আবার বেঞ্চ পরিবর্তন হয়ে যায়। তারপর অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার এজলাসে কিন্তু চলে যায়। 2024 সালে দেখতে পাচ্ছেন এই মামলা শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার এজলাসে, এবং লাস্ট যে অর্ডারটা দিয়েছিলেন সেটা কিন্তু অনারেবল জাস্টিস রাজশেখর মান্তাই দিয়েছিলেন 5/7/2024 তারিখে। এই অর্ডারটা আমরা দেখাচ্ছি, তার আগে কিছু কথা বলে রাখি। এখানে দেখতে পাচ্ছেন 9/6/2025 অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায় কারেন্টলি এই মামলাটি কিন্তু এই বেঞ্চে আছে, অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়। এবার আপনারা বলবেন যে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে কেন নেই? তো কিছু কিছু মামলাগুলো ভাগ করে দেওয়া হয়েছে, আগের মামলা, পরের মামলা, নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মামলা, এবং তার পরের মামলাগুলো একটা ভাগ করে দেওয়া হয়েছে। এবং তার সাথে আপনারা জানেন যে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চেও অনেক মামলা চলছে, অন্যান্য যে ব্যাপারগুলো আছে। কিন্তু বর্তমানে এই মামলাটি যেহেতু 9/6/2025 তারিখে এখানে শো করছে অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে, সেজন্য আপনারা এটা ধরে নিতে পারেন যে আপাতত এই মামলাটি এই বেঞ্চে আছে। পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হতেও পারে, সেটা আলাদা ব্যাপার। তো এই মামলাটি কেন উঠছে না, একটি খবর আমরা পেলাম বিভিন্ন সূত্র মারফত। সেখানে যে ব্যাপারটা, বা বিভিন্ন আইনজীবীরাও যেটা আগে বলেছিলেন, যে মামলাটি মেনশনিং, জোরদার মেনশনিং হয়েছে আগে, এবং সেই সংক্রান্ত ব্যাপার যেহেতু একটা ছুটি ছিল বা সামার ভ্যাকেশন ছিল মহামান্য হাইকোর্টে, সেই জন্য মামলাটি মাঝখানে ওঠেনি। এবং সম্ভবত আগামী সপ্তাহে এই মামলাটি ওঠার সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন বললাম, একদম 100% কনফার্ম নয়, কিন্তু সম্ভাবনা আছে, কারণ অনেক ব্যাপার থাকে একটা মামলা ওঠার ক্ষেত্রে। সেই সব ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই মামলা উঠবে, সেরকম একটা খবর। তো ওইমার মূল মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেট 2014 উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে, প্রায় 60-70 হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত অবস্থায় আছেন। এবং এই মামলাটি যেমন পিটিশনারদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, সেরকম ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পিটিশনারদের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, তার কারণ তারা যে অভিযোগ নিয়ে মামলাটি করেছেন, সেই তারা আশাবাদী যে তাদের যে যে উদ্দেশ্য মামলাটি করেছেন সেটা সফল হোক। তার সাথে যারা ইন সার্ভিস অবস্থা আছেন তাদের যে দেখার বিষয়, কারণ টেট 2014 হচ্ছে মূল ব্যাপার, সেটার উপর ভিত্তি করে নিয়োগ হয়েছে বিভিন্ন প্যানেল। তো সেই জন্য এটা ভাইটাল ব্যাপার। এবং তার সাথে মামলাকারীরা কোনোভাবে কিন্তু কোনো প্যানেল বাতিল বা টেট বাতিল এটা কিন্তু চান না, সেটা আমরা বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক লাস্ট যে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে কী লেখা। 5/7/2024 WPA 2005/2022, তার সাথে যে ক্যানগুলো যুক্ত আছে। এবং এই মামলাটির যে শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার এজলাসে, তিনি উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে সিবিআই সংক্রান্ত যে ফাইল সেটা কিন্তু আছে।
এবং তার সাথে দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল ডেস্ট্রয়েড সার্ভার ডিস্ক অর মিডিয়াম হোয়ার দ্য স্ক্যান্ড ওএমআর সিটস ওয়ার স্টোর্ড মাস্ট বি ট্রেসড আউট অ্যান্ড রিট্রিভড বাই দ্য সিবিআই ডিউ উইথ ডিউ ইন্টেন্সিটি। তো সিবিআইদের ইন্টেন্সিটির সাথে এই ওএমআর সিট খুঁজে বার করার একটা ব্যাপার বা নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে কোথায় স্টোর আছে স্ক্যান্ড ওএমআর সিট, লোকেশনটা বা অরিজিনাল বা ডেস্ট্রয়েড সার্ভার বা ডিস্ক মিডিয়াম যেখানেই বা থাকুক সেখানে কিন্তু করতে হবে, মানে নিয়ে আসতে হবে। দিস ক্যান বি achieved inter alia through further interrogation of the officials of MS Bosu Rai and Company, as also any official or employees of the board, and tapping of other sources and informers and or special investigators from anywhere। যে কোনো জায়গা থেকে স্পেশাল ইনভেস্টিগেটর সাহায্য নিতে পারে এবং তার সাথে এখানে MS বসু রায় অ্যান্ড কোম্পানি এবং তাছাড়া কোনো অফিসিয়াল বোর্ডের, তার সাথে আরও যদি কোনো ইনফর্মার বা সোর্স থাকে সেখান থেকেও সাহায্য নিতে পারে। এবং সাম এডিশনাল কোয়েশ্চেন্স দ্যাট কাম ফর কনসিডারেশন অফ দিস কোর্ট আর রিকোয়ার্ড টু বি অ্যাড্রেসড বাই সফটওয়্যার অ্যান্ড আইটি এক্সপার্ট। তো এই ক্ষেত্রে আরও আইটি এক্সপার্ট, সফটওয়্যার এক্সপার্ট তাদের কিন্তু সাহায্য দরকার। এবং দিজ আর ইন এডিশন টু দোজ রেকর্ডেড ইন অর্ডার ডেটেড 3 মে। 3 মে যে অর্ডার দিয়েছে তার সাথে কিন্তু এডিশন দেওয়া হলো। তারপর 6 নম্বর পয়েন্টটা খুবই ভাইটাল, দ্য সিবিআই ইজ ডাইরেক্টেড টু টেক দ্য অ্যাসিস্ট্যান্স অফ এনি ওয়ান অর মোর অর্গানাইজেশন, এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস, অর্থাৎ এরকম যে প্রথম সারির যে অর্গানাইজেশনগুলো আছে তাদের কিন্তু সাহায্য নিতে পারে সিবিআই, সেটাও কিন্তু বলা ছিল। এবং পাবলিক আর প্রাইভেট সেটা হতে পারে অফ দেয়ার চয়েস, তাদের নিজস্ব চয়েসে, ফর অ্যাসার্টেনিং দ্য অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। অনেকগুলো কোয়েশ্চেন ছিল যে এই কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য বা এটার সলিউশনের জন্য কিন্তু তারা প্রাইভেট আর পাবলিক যে কোনো অর্গানাইজেশনের সাহায্য নিতে পারে, যেগুলো এখানে দেওয়া আছে ব্রেকেটে, সেগুলো ছাড়াও। তো তার সাথে হার্ড ডিস্ক সংক্রান্ত যে ব্যাপার, যে কোথায় রাখা হয়েছে, এর সোর্সটা কোথায় বা কোন জায়গায় এটা স্টোর করে রাখা আছে, আদৌ আছে কি না, এই ব্যাপারটা কিন্তু সবার মনে উঠছে। টেট 2014 স্ক্যান অরিজিনাল ওএমআর সিট, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট আছে কি না। ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে সমস্ত তথ্য জানা যায়। ডিজিটাল ফুটপ্রিন্ট কি সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা না দেখে থাকলে আপনারা কমেন্ট করুন, আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে সব কিছু জানা যায়, কখন এডিট হয়েছে, কী ব্যাপার। কোনো একটা ছবিকে ধরুন আপনি এডিট করেছেন বা কোনো একটা লেখাকে এডিট করেছেন, ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে। মেটাডেটা যেমন একটা আলাদা জিনিস, মেটাডেটা থেকে সমস্ত রকম তথ্য পাওয়া যায়। ডিজিটাল ফুটপ্রিন্ট থেকেও কিন্তু একটা ছাপ পাওয়া যাবে। ডিজিটাল ফুটপ্রিন্ট মানে সেখানে কি হয়েছে, মানে কোনো ডেটা যদি তথ্য স্টোর করে রাখা হয় সেটা ডিজিটাল ফুটপ্রিন্ট বা একটা ছাপ ছেড়ে যায়, মানে একটা দাগ ছেড়ে যায়, এক কথা বলতে পারেন। তো সেটা খুবই ভাইটাল জিনিস। মেটাডেটাও যেমন গুরুত্বপূর্ণ তেমন ডিজিটাল ফুটপ্রিন্টটাও গুরুত্বপূর্ণ। তো এটা ছিল। এবং তার সাথে এরপরেই একটা ব্যাপার হয়েছিল, সিবিআই চেয়েছিল যে টোটাল 80 টিবি তাদের জায়গা দরকার, যেসব তথ্য সে উদ্ধার করছে তারা। অ্যাকচুয়ালি বোর্ডকে বলা হয়েছিল যে এই যে 80 টিবি হার্ড ডিস্ক, বোর্ডকে প্রথমে বলা হয়েছিল এই যে খরচ খরচা হবে বোর্ডকে বহন করতে হবে, এটা নির্দেশ ছিল। এবং সেটাকে চ্যালেঞ্জ করে বোর্ড আবার মানে কোর্টে গিয়েছিল। এবং সেখানে বোর্ড বলেছে যে আমাদের তো আলাদা কোনো মানে ফান্ড নেই, এই সংক্রান্ত ব্যাপার একটা বলা হয়েছিল। এবং সেখানে তাকে বলা হয়েছিল, তখন সেটাকে একটু মডিফাই করে কি বলা হয়েছিল যে এই টাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই হার্ড ডিস্ক দিতে হবে। অর্থাৎ 20টা হার্ড ডিস্ক 4 টিবি করে এরকম ছিল। টিবি মানে কিন্তু টেরাবাইট, 1 টিবি মানে হচ্ছে 1024 জিবি, মানে প্রায় 1000 জিবি তে 1 টিবি, মানে 80 টিবি জায়গা দরকার ছিল। 20টা হার্ড ডিস্ক বলা হয়েছিল 4 টিবি করে, মানে তোটা 80 টিবি হচ্ছে, সেটা আগে বলা হয়েছিল। এবং এই যে ব্যাপার, এটা কিন্তু তাদের তথ্য রাখার জন্য বা যেসব তথ্য সংগ্রহ হয়েছে সেই তথ্যগুলো সেখানে স্টোর করার জন্য যাওয়া হয়েছিল। তখন বোর্ড কী বলেছিল, যে বোর্ড বলেছিল আমাদের কাছে তো এরকম আলাদা কোনো ফান্ড নেই, বা যেটা বললাম তখন বলেছিল যে সিবিআই বলেছিল যে টাকা পয়সার দরকার নেই, এই টিভি মানে হার্ড ডিস্কটা দিয়ে দেওয়া হোক। তখন ফাইন্যান্স ডিপার্টমেন্টকে অর্ডার দেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টকে, এই ব্যাপারটাকে দেখার জন্য। তো এটা কিন্তু হয়েছিল লাস্ট। এবং যেহেতু মোহামেডান ডিভিশন বেঞ্চে এটা গিয়েছিল, এবং তারপর এটাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছিল। তো সিঙ্গেল বেঞ্চের আমরা অর্ডার কপিটা দেখাচ্ছি এখানে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, হার্ড ডিস্ক কেন চাওয়া হয়েছিল, ইনফরমেশান স্টোর করার জন্য। কী ইনফরমেশান, কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশান আছে যেগুলো তারা হার্ড ডিস্কে রাখতে চায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে তারা পেয়েছে। তারা কিছু হার্ড ডিস্ক তো আগেই উদ্ধার করেছে,
এবং তার সাথে পরবর্তী ক্ষেত্রে যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো ডিজিটাল ফর্মে রাখার জন্য তারা কিন্তু হার্ড ডিস্ক চেয়েছিল, বা সেটাকে সুসজ্জিত করে রাখার জন্য, বা কিছুটা হবে টাইপের আর কি। তো সেটা ওই অবস্থাতে আছে। এখন সিবিআই কি করছে না করছে সেটা হয়তো রিপোর্ট জমা পড়ছে না পড়ছে সেটা আমরা এইভাবে তো জানতে পারি না। তো আমরা চেষ্টা করছি খবর নেওয়ার, কারণ এটা খুবই ভাইটাল ব্যাপার, অনেকে প্রশ্ন করছেন। তো আমাদের একটা দায়িত্ব বা কর্তব্য বলতে পারেন আপনাদের উদ্দেশ্যে সঠিক তথ্যগুলো নিয়ে আসার, যেটা আমরা অনেক বছর ধরে করে আসছি। তো এই ছিল পুরো ব্যাপার। মামলাটি মানে কোনো আপডেট এলে, এরপরেও যদি কোনো আপডেট আসে, তখন আমরা আমাদের এই চ্যানেলেই শেয়ার করব, বা আমাদের আপডেট মাস্টার ফেসবুক পেজেও আমরা শেয়ার করব। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও, এবং এই মামলা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।